আজও সেই কোরআন আছে, হাদিস আছে, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর ওমর নেই। আজানোর ওই রেশম আছে আগের মতো, সেই বেলাল আর উম্মে মাখতুম নেই। আছে, আজান আছে, কোরআন হাদিস সব ঠিক আছে, কিন্তু সেই সাহাবিগুলো যে ইমান ভোল্টেজের সাহাবি তারা উপস্থিত নেই। সব ডুপ্লিকেট শুরু হয়ে গেছে, আসল অরিজিনালিটি হারিয়ে গেছে। গত রাত্রে এই কথাটা বলেছিলাম, যারা লাইভ অনুষ্ঠান দেখেছে তারা বলতে পারবে। এই জন্য বলেছিলাম যে দুনিয়াতে অরিজিনালিটি নেই, সব ডুপ্লিকেট হয়ে গেছে, সব ভেজাল লেগে গেছে, আর পরিষ্কার জিনিস পৃথিবীতে নেই। একটা ইতিহাস আমি আপনার সামনে তুলে ধরছি আজকে। যখন দেশের প্রধানমন্ত্রী আমিরুল মোমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই প্রেক্ষাপটে সেই সময় হিন্স প্রদেশ বলে একটা প্রদেশ আছে, ওই হিন্স প্রদেশের গভর্নর রাজ্যপাল হিসেবে নিয়োগ করার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে নিযুক্ত করলেন। তিনি হচ্ছেন সাঈদ বিন আমের, অন্য কোনো ব্যক্তি নন। কে? সাঈদ বিন আমের। চিন্তা করেন, এখানে বলার উদ্দেশ্য হচ্ছে রাজ্যপাল গভর্নর পোস্টটা হচ্ছে এমন একটা পোস্ট যেটা উইদাউট ইলেকশন সিলেক্ট হয় আর কি। ইলেকশন ছাড়াই, ভোট ছাড়াই, যেটা নির্বাচন ছাড়াই সিলেক্ট হয়, রাষ্ট্রপতি সরাসরি ওখান থেকে সিলেক্ট করে দেয়। সেটাকে রাজ্যপাল কিংবা গভর্নর। এই রাজ্যপাল হিসাবে নিয়োগ করলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম সাঈদ বিন আমের। কিছুদিন রাজ্যপালই চালানোর পর, গভর্নরই চালানোর পর, ওই দেশের মানুষেরা সরাসরি এসে আমিরুল মোমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নালিশ জানাচ্ছেন। কি? আমিরুল মোমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি যেই লোকটাকে আমাদের আমির করে পাঠিয়েছেন, অর্থাৎ হযরতে সাঈদ বিন আমের, লোকটা ঠিকঠাক লোক নয়, লোকটার অনেকগুলি ভুল রয়েছে। এই দয়া করে এই ভুলগুলো আপনি সংশোধন করে দেবেন। ভুলটা কি? ভুলটা কি? ভুলটা কি? আপনি যে আমাদের রাজ্যপাল করে লোকটাকে পাঠিয়েছেন, যার একটা নয়, দুটো নয়, যার বিরুদ্ধে 4খানা অবজেকশন রয়েছে রে, এই 4খানা অবজেকশনের জবাব আপনাকে দিতে হবে। অতএব আপনি দয়া করে সাঈদ বিন আমেরের কাছ থেকে এই 4টা জিনিসের জবাবটুকু আমাদেরকে নিয়ে দেবে। কি জবাব? আমিরুল মোমিনিন, খলিফাতুল মুসলিমিন, 1 নম্বরের উত্তর, 1 নম্বর কৈফিয়তটা শুনেন। 1 নম্বর অভিযোগটা হযরত সাঈদ বিন আমেরের বিরুদ্ধে শুনেন। আপনি গভর্নর করে পাঠিয়েছেন, উনি আমাদের দেশের, আমাদের হিন্স প্রদেশের রাজ্যপাল, আমাদের হিন্স প্রদেশের গভর্নর, ওনার বিরুদ্ধে 1 নম্বর ওঠা যে অবজেকশনটা, সেটা হলো এই রকম: উনি ঠিক টাইমে কোনোদিন পার্লামেন্টে উপস্থিত হতে পারেন না। উনি পার্লামেন্টে ঠিক টাইমে আসতে পারেন না। 8টায় পার্লামেন্টে হাজিরা দিতে হয়, উনি 8:30টায় আসেন, 8:20 মিনিটে আসেন, 8:40 আসেন, 8:25 আসেন, কিন্তু জীবনেও কোনো দিন উনি 8টার ভেতরে পার্লামেন্টে ঢুকতে পারেন না, অফিসে উপস্থিত হতে পারেন না। 1 নম্বর অবজেকশন। নাম্বার 2, আমিরুল মোমিনিন, আমাদের সাঈদ বিন আমেরের বিরুদ্ধে ওঠা অভিযোগের 2য় নম্বর অভিযোগটা শুনেন। উনি সপ্তাহে 1 দিন করে অফিস কামাই করে দেন, অ্যাবসেন্ট করে দেন, অনুপস্থিত থাকেন, সপ্তাহে 1 দিন অফিসে হাজিরা দেন না। এটা হচ্ছে ওনার বিরুদ্ধে ওঠা 2য় নম্বর অবজেকশন। নাম্বার 3, ওনার বিরুদ্ধে ওঠা 3 নম্বর অভিযোগটা শুনে নেন। উনি যে আমাদেরকে, আপনি যে গভর্নর করে পাঠিয়েছেন। নাম্বার 3, উনি 3 নম্বর ওনার বিরুদ্ধে ওঠা অবজেকশনটা হলো উনি মাঝে মধ্যে বেহুশ হয়ে যান, হুঁশ ধরে রাখতে পারেন না। হঠাৎ দেখি ভালো, আবার দেখি হুঁশ হারিয়ে যায়, বেহুশ হয়ে গেছে। এটা হচ্ছে ওনার বিরুদ্ধে 3 নম্বর ওঠা অবজেকশন। নাম্বার 4, আমিরুল মোমিনিন,
ওনার বিরুদ্ধে 4 নম্বর অবজেকশনটা শোনেন। 4 নম্বর অবজেকশনটা শোনেন। যখন রাত্রি 10টার দিকে বিছানায় ঘুমিয়ে যায়, হাজারো ডাক দিলে, শ্রোতা মরে গেলে, জনগণ মরে গেলেও উনি বিছানা ত্যাগ করে কোনোদিন উঠেন না। যখনই ওনার দরজায় গিয়ে ডাক দেওয়া হয়, শাহেদ বিন আমের, আজকে আপনার জনগণ অসুস্থ হয়ে গেছে, আপনার একটা জনগণ বিছানায় শয্যায় সজ্জিত, আপনার একটা জনগণ আজকে অসুস্থ অবস্থায় হয়ে গেছে, দয়া করে একটু আসবেন। কিন্তু উনি কোনোদিন সাড়া দেবেন না। যখনই বিছানায় রাত্রি 10টার পরে চলে যায়, হাজারো ডাক দিলে, হাজারো জনগণ মরে গেলেও উনি বিছানা ত্যাগ করে কোনোদিন আসেন না। এই 4টা অবজেকশন ওনার বিরুদ্ধে আছে। দয়া করে আপনি এই 4টা অবজেকশনের জবাবটা একটু আমাদেরকে নিয়ে দেবেন। এটাই হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ। হযরত ওমর বললেন, শহীদ এখানে এসো। হযরত ওমর তলব করেছে সাঈদ বিন আমেরকে। সাঈদ বিন আমেরকে তলব করার পরেই সাঈদ বিন আমেরকে বলছেন, সাঈদ, তোমার বিরুদ্ধে একটা নয়, দুটো নয়, তিনটা নয়, চারখানা অভিযোগ তোমার বিরুদ্ধে উঠেছে রে সাঈদ। 1 নম্বর অভিযোগটা হলো তুমি অফিসে ঠিক টাইমে কেন উপস্থিত হও না। নাম্বার 2, দ্বিতীয় নম্বর তোমার বিরুদ্ধে ওঠা অভিযোগটা রে সাঈদ, দ্বিতীয় নম্বর অভিযোগ হলো তুমি সপ্তাহে 1 দিন করে অফিস অ্যাবসেন্ট করো, কামাই করো, অনুপস্থিত থাকো কেন। নাম্বার 3, রে সাঈদ, তোমার বিরুদ্ধে ওঠা 3 নম্বর অবজেকশনটা শুনে নাও, তুমি নাকি মাঝে মধ্যে বেহুশ হয়ে যাও। তুমি দেশের গভর্নর, তুমি দেশের রাজ্যপাল, তুমি দেশটাকে চালাচ্ছ, আর তুমি কেন বেহুশ হয়ে যাচ্ছ। তোমার বিরুদ্ধে উঠা 4র্থ নম্বর অবজেকশনটা শুনে নাও, তুমি যখন রাত্রি 10টার পরে বিছানায় চলে যাও, হাজারো ডাক দিলে, হাজারো ডাক দিলে, জনগণ মরে গেলেও তুমি বিছানা ত্যাগ করে আসো না। তুমি তোমার বিরুদ্ধে 4খানা অবজেকশন হয়েছে, দয়া করে তুমি উত্তরটা দাও। হযরত ওমর বলছেন, জি। সাঈদ বিন আমের বলছেন, আমিরুল মুমিনিন, আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আমি জবাব দেব, কিন্তু এই জবাবগুলো আমি কোনোদিন আপনাকে দিতে চাইনি। কেন দিতে চাইনি? এই জন্য দিতে চাইনি যে এগুলো আমার ইন্টারনাল ম্যাটার, অভ্যন্তরীণ ব্যাপার, ইমানি ব্যাপার। এই জন্য আমি আপনাকে কোনোদিন বলতে চাইনি। যখন আপনি প্রশ্ন করেছেন, আমার জনগণ যখন আমার বিরুদ্ধে আপনার কাছে অবজেকশন করেছে, আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আমি প্রত্যেকটা অভিযোগ খণ্ডন করব এবং তার জবাব দেবো ইনশাআল্লাহ। কি জবাব? একদিক থেকে সাঈদ বিন আমের শুরু করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার বিরুদ্ধে উঠা 1 নম্বর অভিযোগের জবাবটা শুনে নেন। আমি ঠিক টাইমে অফিসে উপস্থিত হতে কেন পারি না, ঠিক টাইমে কেন অফিসে উপস্থিত হয় না। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার স্ত্রী চরম অসুস্থ, জীবনে কোনোদিন সুস্থতা পায় না, এত অসুস্থ, সে আমাকে খাদ্য কি তৈরি করে দেবে। আমি নিজে হাতে আটা চেলে রুটি তৈরি করে, তরকারি রান্না করে, সবজি রান্না করে, খাওয়া দাওয়া করে, তারপরে আমাকে অফিসে যেতে হয়। আমি দেশের রাজ্যপাল, ইসলাম একাধিক বিবাহের পারমিশন দিলেও, আমার কাছে একাধিক বিবাহের পারমিশন দেওয়ার পরেও আমার কাছে ক্ষমতা নেই, আমার কাছে টাকা নেই, আমার কাছে পয়সা নেই, একাধিক বিবাহ করার মতো ক্ষমতা আমার নেই। ফলে আমি নিজে হাতে রুটি তৈরি করে, আটা সেলে, রান্না করে খেয়ে তারপরে অফিসে আসি। এই জন্য অফিস ঠিক টাইমে ধরতে পারি না। 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 15 মিনিট দেরি হয়ে যায় অফিসে ঢুকতে। এটা হলো 1 নম্বর অভিযোগের জবাব। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার বিরুদ্ধে উঠেছে 2য় নম্বর অভিযোগ। 2য় নম্বর অভিযোগটা আমার বিরুদ্ধে উঠেছে, যেটা সে জবাব শোনেন। আমি সপ্তাহে 1 দিন অফিসে অ্যাবসেন্ট করি, উপস্থিত হতে পারি না। কেন পারি না? কেন সপ্তাহে 1 দিন অফিসে উপস্থিত হতে পারি না, অ্যাবসেন্ট করি? আমিরুল মুমিনিন, আমার চেহারাটার দিকে আপনি একটু দেখেন, আমার দৃশ্যের দিকে একবার তাকিয়ে দেখেন তো, আমার বডিটার দিকে তাকিয়ে দেখেন তো আমিরুল মুমিনিন। আমার এই যে দেখছেন একটা পাঞ্জাবি, আর এই পরনে একটা লুঙ্গি, এই পোশাক ছাড়া দ্বিতীয় কোনো পোশাক বাড়িতে জমা নেই। আমি দেশের রাজ্যপাল, দেশের গভর্নর,
একটা পাঞ্জাবি এবং একটা লুঙ্গি দিয়ে জীবন কাটায়। যখন অতিরিক্ত পরিধান করার কারণে অতিরিক্ত ময়লা জমে যায়, বেশি বেশি করে একটাই পোশাককে 2 দিন 4 দিন পরার পর যখন ময়লা জমে যায়, তখন অতিরিক্ত ময়লা জমে যাওয়ার কারণে আমি সপ্তাহে একটা দিন বাড়ির দরজা বন্ধ করে দিয়ে পোশাকগুলোকে খেচে দেই, পরিষ্কার করে দিই। দ্বিতীয় কোনো পোশাক নেই যে ওই পোশাকটা পরে অফিসে আসবো, দরজা বন্ধ করে উলঙ্গ হয়ে বাড়িতে থাকি। এই পোশাকটাকে খেচে দিয়ে আমি দেশের রাজ্যপাল, দেশের গভর্নর আমিরুল মুমিনিন, আমার বিরুদ্ধে উঠা 3য় নম্বর অভিযোগের জবাবটা শোনেন। আমার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, আমি মাঝে মধ্যে বেহুশ হয়ে যাই। কেন বেহুশ হয়ে যায় শোনেন। সাইদ বিন আমের বলেন, আমিরুল মুমিনিন হযরত উমর, দয়া করে 3য় নম্বর অভিযোগটা একটু কর্ণপাত করবেন। উনি বলছেন, আমিরুল মুমিনিন, আমার বিরুদ্ধে উঠা 3য় নম্বর অভিযোগের জবাবটা শোনেন। আমি কেন মাঝে মধ্যে বেহুশ হয়ে যাই? সপ্তাহে মাঝে মধ্যে বেহুশ হয়ে যাওয়ার পেছনে একটা কারণ আছে। যখন হযরতে খুব্বাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুরিকাষ্ঠে ঝুলানো হয়, সেই প্রেক্ষাপটে সেই সময় আমি অমুসলিম ছিলাম, মুসলমান হতে পারিনি। আমারও হাত রয়েছে, আমারও সহযোগিতা রয়েছে, আমারও একটা সহযোগিতা রয়েছে। আমি যাকে যে ছুরিকাষ্ঠে ঝুলিয়েছি, আমি অমুসলিম ছিলাম, ইসলামের আলো তখন পাইনি। মাঝে মধ্যে যখন কথাটা স্মরণে চলে আসে, ভিতরের অন্তরটা ফেটে যায়, অন্তরের ভিতর থেকে একটা কান্না ভাব ভেসে আসে, দুশ্চিন্তার প্রকাশ পায়। তখন আমি আর ধরে রাখতে পারি না, আমার হুঁশটা হারিয়ে যায়, আর তখনই বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আমি আল্লাহর কাছে এইটুকু শুধু আরাধনা করি, আল্লাহ, যদি সেই প্রেক্ষাপটে আমি মুসলমান হতে পারতাম, আর যদি মুসলমান হয়ে জীবন কাটাতে পারতাম, আজকে যদি সেই প্রেক্ষাপটে যখন হযরতে খুব্বাইবকে ছুরিকাষ্ঠে ঝুলানো হয়েছিল, সেই সময় যদি আমি মুসলমান থাকতে পারতাম, হযরতে খুব্বাইবকে জীবনে ছুরিকাষ্ঠে ঝুলাতে দিতাম না। আমি তাকে ছুরিকাষ্ঠে ঝুলানোর বিরুদ্ধে বিপ্লব করতাম, আন্দোলন করতাম, তার বিরুদ্ধে গর্জে উঠতাম, আমি সহযোগিতা করতাম। অতএব আমি তাকে সহযোগিতা না করতে পেরে ছুরিকাষ্ঠে ঝুলানোতে আমার হাত রয়েছে। যখন সেই দৃশ্যটা স্মরণে চলে আসে রে, আমি আর হুঁশ ধরে রাখতে পারি না, বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। 4র্থ নম্বর জবাব, আমিরুল মুমিনিন, আমার হিন্স প্রদেশের ব্যক্তিত্বরা, আমার শাসিত ব্যক্তিরা আপনার কাছে যে 4র্থ নম্বর অভিযোগ করেছে, আমি নাকি রাত্রি 10টার পরে বিছানায় চলে গেলে আর বের হই না। জবাব শুনেন, যা তারা অভিযোগ করেছে প্রত্যেকটি অভিযোগ খণ্ডন করবো ইনশাআল্লাহ। তবে আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে বিষয়টা। উনি বলছেন, যা অভিযোগ করেছে সবগুলোই সত্য বাহ্যিক দৃষ্টি করে, কিন্তু অভ্যন্তরীণ যে বিষয় আছে, এটা এক্সটার্নাল বিষয়, একটা ইন্টারনাল বিষয়। ইন্টারনাল যে বিষয় আছে এটা আপনাকে শুনতে হবে। উনি বললেন, 4র্থ নম্বর অভিযোগ, রাত্রি 10টার পরে বিছানায় ঘুমিয়ে গেলে হাজারো জনগণ ডাক দিলে বিছানা ত্যাগ করে কোনোদিন আসি না। কেন আসি না, কেন আসি না, কেন আসি না? আমিরুল মুমিনিন শোনেন, আমার জীবনের সময়কে আমি 2টি ভাগে বিভক্ত করেছি। একটা সময় আমার জনগণকে দিই, আর একটা সময় আমি আমার আল্লাহকে দিই। আমি ভালো করে জানি, রাত্রি যত গভীরতার দিকে যায়, রাত্রি যত গভীরতার দিকে যায়, রাত্রি যত গভীরতার দিকে যায়, আমার আল্লাহর দরজা তত খুলে যায়, রহমতের দরজা আল্লাহ তত খুলে দেন। বান্দার কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কর্ণপাত করে শ্রবণ করেন, অ্যাকসেপ্ট করেন। অতএব আমি ভালো করে জানি, দেশের গভর্নরি চালাতে গিয়ে, দেশের রাজ্যপাল চালাতে গিয়ে, এই দায়িত্ব নিতে গিয়ে হতে পারে কোনো পাপ আমার জীবনে হতে পারে, কিংবা আমি একজন মানুষ হিসেবে ভুলভ্রান্তি থাকতেই পারে। আমি আমার আল্লাহর দরবারে রাত্রি উঠে উঠে জাগরণ করে রাত্রি 10টার পরে ওই সময়টা জনগণকে দিই না। কে মরলো, কে বাঁচলো, কার গেল, কার এলো, এটা দেখার সময় আমার কাছে নেই। 10টার পরে আমি আল্লাহর কাছে নিজের পাপগুলোকে নিয়ে দাঁড়িয়ে যাই, আল্লাহর সামনে পাপগুলোকে তুলে ধরি, আর জীবনের গুনাহগুলোকে ক্ষমা করার জন্য আমার আল্লাহর সামনে আমার পাপগুলোকে প্রেজেন্টেশন করি, উপস্থাপন করি, আর আল্লাহকে বলি, আল্লাহ, আমার জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। ওই সময়টুকু দয়া করে কেড়ে দেবেন না, ওটা আমার জনগণকে দেওয়ার মতো সময় নেই, এই সময়টুকু জনগণকে দিতে পারবো না। যখন সকাল 6টা হবে, 8টা হবে, অফিসে যোগ দিয়ে দেব, সেইখান থেকে রাত্রি 10টা পর্যন্ত জনগণকে সময় দেব, আর বাকি সময়টা আমার পাপের জন্য আল্লাহর কাছে কাঁদবো। ওই দয়া করে সময়টুকু কেড়ে নেবেন না।
ইমান দেখেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিন্স প্রদেশের ব্যক্তিরাকে জিজ্ঞেস করলেন এবং একটা তালিকা দিলেন কাগজ দিয়ে যে আপনি দেখুন তো এই কাগজে একটা লিস্ট তৈরি করো যে কারা কারা বিপিএল যোগ্য ব্যক্তি। ইতিহাসে লেখা আছে বিপিএল যোগ্য ব্যক্তি কারা। বিপিএল এর তালিকায় প্রথম নম্বর যে নামটা নথিভুক্ত হয়েছে সেটা হচ্ছে সাঈদ বিন আমের। আমিরুল মুমিনিন পড়ে আশ্চর্য, হযরত ওমর বলছেন, আহা, এই সাঈদ কে সাঈদ? এটা মান হাদা সাঈদ? এই সাঈদটা আবার কে? তখন ওই হিন্স প্রদেশের ব্যক্তিরা বলছেন, ইনি হচ্ছেন আমাদের রাজ্যপাল, ইনি হচ্ছেন আমাদের গভর্নর। আমিরুল মুমিনিন হযরত ওমর বলছে, তোমাদের গভর্নর বিপিএল তালিকায় নাম? বলে হ্যাঁ, ইনি আমাদের গভর্নর। আমরা ভেরিফিকেশন করেছি, যথেষ্ট তদন্ত করে দেখেছি, তাতে বুঝতে পেরেছি ইনিও বিপিএল এর যোগ্য। আজকের ডেটে একটা সাধারণ রাজনীতি লোকের কাছে, নেতার কাছে টাকার অভাব থাকে না। সেই প্রেক্ষাপটে একটা গভর্নর যার ইমানই জজবা কত, যে তার বিপিএল তালিকায় নাম, চিন্তা করেন ইমানটা কোথায় ছিল আর কোথায় এসেছে।